প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে সংকট কোণ প্রতিসারণ রিলেটেড কিছু প্রবলেম আলোচনা করব। গতদিন আমরা এর থিওরিটিক্যাল টার্মগুলো পড়েছিলাম। ওকে, চলো দেখি আজকে কি কি প্রবলেম নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের সাথে। এক্সাম্পল 1, একটি স্বচ্ছ তরলের মধ্যে অবস্থিত একটি বাতি হতে আলোকরশ্মি তরলের উপরিতলে আপতিত হয়ে বায়ুতে প্রতিসরিত হওয়ায় রশ্মিটির কৌণিক বিচ্যুতি 30 ডিগ্রি হলে আপতন কোণ কত তা নির্ণয় করো। ওকে, আচ্ছা, তোমরা একটু খেয়াল করো সলিউশন কেমন ঘটনাটা। ধরে নাও এটা একটা বিভেদ তল, তরল নিচে, স্বচ্ছ তরল, এদিকে বায়ু, এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব। তো এখন স্বচ্ছ তরলের নিচে কি আছে? একটা বাতি আছে। ধরে নাও এটা একটা বাতি, এই বাতি থেকে আলো কি হচ্ছে? বিকিরিত হচ্ছে। ওকে, তো আলোক রশ্মি আপতিত হলো এখানে, এই যে কোণ, এই কোণটা হচ্ছে আপতন কোণ আই। বায়ুতে যখন যাবে, একটু আঁকা বাঁকা হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। বায়ুতে যখন যাবে কিছুটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, রাইট? এই কোণটা হচ্ছে আর আর কিন্তু দেখো আসলে যাওয়ার কথা ছিল হচ্ছে এই বরাবর, তাই না? যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু গেছে এই দিকে, রাইট? তাহলে কতটুকু বিচ্যুত হয়েছে? এতটুকু বিচ্যুত হয়েছে। তাহলে একটু খেয়াল করো, এতটুকু এটা কি? এটার বিপরীত কোণ। তাহলে এতটুকু কতটুকু? এতটুকু যেটা, সেটা হচ্ছে, দেখো টোটালটা আর থেকে আমি যদি আই বিয়োগ করি তাহলে এটা হচ্ছে আর মাইনাস আই। কত দেওয়া আছে? 30 ডিগ্রি। ওকে, বলেছে কি বিচ্যুতি হলো 30 ডিগ্রি কোণে, তার মানে বিচ্যুতি কতটুকু? এতটুকু বিচ্যুতি। ওকে, তাহলে এখন আমরা নির্ণয় করতে চাই। একটু খেয়াল করো তো, দেখ এই মাধ্যমে আছে, লিকুইড মিডিয়ামে আছে হচ্ছে আলো, আর এয়ার মিডিয়ামে আছে হচ্ছে মানে প্রতিসরিত হচ্ছে। তাহলে এখন তোমাকে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে এ মিউ এল। তাহলে একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো, আমরা যদি এখানে লিখি এ মিউ এল, এ মিউ এল লিখলে তো হচ্ছে না, তাহলে যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক সেটা, তাহলে এল মিউ এ আমরা কি লিখতে পারি বলতো? সাইন আই ডিভাইডেড সাইন, কি লিখবো বলতো দেখি? আর। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা কিন্তু আর মাইনাস আই সমান এখানে 30 ডিগ্রি পেয়েছি, তাই না? তাহলে আর সমান আমরা এখানে কত ডিগ্রি পেতে পারি? 30 প্লাস আই। দেখো এটা আমরা খুঁজে পেলাম। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই, দেখো এল এল মিউ এ, তাহলে এ মিউ এল দেওয়া আছে √3, তাহলে এল মিউ এ সমান দেখো 1/√3 আমরা লিখতে পারি, পারি না? তাহলে আমরা এখানে কি 1/√3 লিখে দিব, যেহেতু উল্টিয়ে দিয়েছি। এটা হচ্ছে সাইন আই আর এটা হবে সাইন আর, মানে কত পেয়েছি বলো তো? 30 ডিগ্রি প্লাস আই, তাহলে 30 ডিগ্রি প্লাস আই কোণ। ওকে, 1/√3 সাইন আই, এটাকে আমরা একটা সূত্রে ভেঙে দিতে পারি, বলে সাইন এ প্লাস বি, তাই না? তাহলে কি লিখতে পারি? সাইন এ কস বি কস এ সাইন বি। ওকে, আচ্ছা, একটু উল্টিয়ে দাও, তাহলে এদিকে উল্টালাম, ওইদিকে যদি উল্টিয়ে দিই দেখো কি হবে? সাইন 30 ডিগ্রি কস আই কস 30 ডিগ্রি সাইন আই। এই সাইন আই কিন্তু নিচে আমরা কি ভাগ করে দিব? তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এদিকে আছে √3, এখান থেকে আমরা কি করব? কস আই এর নিচে সাইন আই দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে সাইন 30 ডিগ্রি কস বাই সাইন কত হবে? কট আই প্লাস, এবার এখানে আসি, দেখো কস 30 ডিগ্রি সাইন আই কিন্তু কেটে যাবে যদি ভাগ করি, তাহলে এখানে যেটা আসবে √3 সাইন 30 ডিগ্রি কত? হাফ কট আই, আর এটা হচ্ছে cos 30 √3/2
যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে cot i তোমরা বের করে যেটা পাবা সেটা হচ্ছে √3। তাহলে cot কে আমরা উল্টিয়ে দিই, tan বানিয়ে দিই, তাহলে হবে 1/√3। ওকে, আর tan এর কত ডিগ্রি মান 1/√3 বলো তো? 30 ডিগ্রি মান। তাহলে i সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তোমার কাছে চেয়েছে, তাই কি চেয়েছে? আপতন কোণ কত। এই যে i আপতন কোণ কত হলো? 30 ডিগ্রি হয়ে গেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট খেয়াল করো, একটা আমরা পাত্র নিয়েছি, এই পাত্রে 4 ধরনের তরল নিয়েছি, একটার পর একটা একটার পর একটা স্থাপন করা হয়েছে। ওকে, ধরে নাও এ যে তরল, এই এ তরলের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে মিউ এ 1.46, বি যে তরল, এই বি তরলের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.47, এই যে সি তরল দেখতে পারছো, সি তরলের প্রতিসরণাঙ্ক 1.52, এবং এই যে ডি তরলটা দেখতে পাচ্ছ, এই ডি তরলের প্রতিসরণাঙ্ক ধরে নাও 1.61। ওকে, তাহলে 4টি তরল নিয়েছি, এই 4টি তরলের প্রতিসরণাঙ্ক এখানে গিহেন। এখন তোমাকে বলা হলো এখানে একটা কাঁচ ফলক, এই কাঁচ ফলকটাকে যদি তুমি কি করো, একটা সুতার সাহায্যে এটাকে এর মধ্যে ভেতরে নামিয়ে দাও। ওকে, কাঁচের প্রতিসরণাঙ্ক আমরা কি জানি বলতো? 1.52, তাই না? যদি কাঁচটাকে বা কাঁচখণ্ডটাকে এই তরলের মধ্যে নামিয়ে দেওয়া যায় এবং বাইরের থেকে যদি পর্যবেক্ষণ করা যায়, ধরে নাও কাঁচের একটা জার, তো সেক্ষেত্রে বাইরে থেকে যদি তুমি পর্যবেক্ষণ করো তাহলে কোন তরলে কাঁচ ফলকটি অদৃশ্য মনে হবে? আমাদের কোশ্চিন হচ্ছে কোন তরলে কাঁচ ফলকটি অদৃশ্য দেখাবে, মানে তুমি দেখতে পাবা না বাইরে থেকে যদি তাকাও। কোন তরলে? আমরা কিন্তু অলরেডি গেজ করে ফেলেছি কোন তরলে এটা হতে পারে, তাই না? তবে আমি একটা ব্যাখ্যামূলক একটু কন্ডিশন তোমাদের সামনে উপস্থাপন করি। মনে রাখবা, কোন নিমজ্জমান বা নিমজ্জিত করছো এমন কোন বস্তুর প্রতিসরণাঙ্ক যদি কোনো তরলের প্রতিসরণাঙ্কের সাথে মিলে যায়, তাহলে সেক্ষেত্রে কখনোই ওই কন্ডিশনে যে ঘটনা হয়, প্রতিফলনও ঘটে না, প্রতিসরণও ঘটে না। ওকে, বস্তুর যে আলো দ্বারা যে প্রতিফলন প্রতিসরণ ঘটনা সেখানে সংঘটিত হবে না। আর যদি প্রতিফলন প্রতিসরণ ঘটনা সংঘটিত না হয় তাহলে সেখানে অবশ্যই কি হবে না? দেখা যাবে না বা দৃশ্যমান হবে না, সেই অবস্থায় অদৃশ্য অনুভূত হবে, তাই না? তাহলে অনায়াসেই তোমাদের কোশ্চিন তোমরা বের করে নাও কোন তরলে এবং কেন, সেটাও আমি কি বলে দিয়েছি। স্বাভাবিক অর্থেই কোন তরলে বলো তো? সি অংশে, তাই না? কারণ কাঁচের প্রতিসরণাঙ্ক 1.52, সি তরলের প্রতিসরণাঙ্ক 1.52 মিলে যাবে, প্রতিসরণ জনিত কোনো ঘটনা এখানে সংঘটিত হবে না, সো তুমি কিন্তু দেখতে পাবো না। ক্লিয়ার? ওকে, এই সাইডে তুমি একটা বাল্ব লাগিয়ে দিলেও কি সেটা তুমি পর্যবেক্ষণ করতে পারবা না, কারণ এখানে আলোর কোনো প্রতিফলন প্রতিসরণ ঘটনা সংঘটিত হবে না। ক্লিয়ার? ওকে, ফিশ হানিমুন। ওকে, মাছের হানিমুন পর্ব। তো এখন ঘটনা প্রবলেমটা কি সেটা আমরা একটু জেনে নিই। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য একটি মাছকে কত কোণে কোন দিকে তাকাতে হবে? এখানে পানির প্রতিসরণাঙ্ক 1.33 দেওয়া আছে। ওকে, কোন দিকে তাকাতে হবে? ওকে, তাকাতে হবে। এখন ঘটনা, একই সাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় কোথায় বলো তো দেখি? কক্সবাজার,
অবশ্যই নয়। কুয়াকাটা, সেন্ট মার্টিন, তোমরা হয়তো গেছো। কুয়াকাটা একমাত্র বাংলাদেশের স্থান যেখানে সূর্যোদয় সূর্যাস্ত একই সাথে দেখা যায়। যখন তোমরা যাবা বা কেউ গেছো, পর্যবেক্ষণ করেছো, দেখবা সূর্য ডুবে যাচ্ছে, মনে হচ্ছে কি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। আবার যখন উদিত হচ্ছে তখন মনে হয় আবার সমুদ্র থেকেই কি ভেসে উঠছে। ওকে, তো যাই হোক আর কি। তো এখন মাছের হানিমুন পর্বে দুইটা মাছ কোথায়? কুয়াকাটায়, তারা সমুদ্র সৈকতে আছে। তো এখন দেখো, মাছ সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই। ধরে নাও কি সূর্য কি উদিত হবে, অস্তমিত যাবে। তো মাছের স্পেশাল ডে, এই দিনে কি সূর্য উল্টা ভ্রমণ করবে, পূর্ব থেকে উঠবে পশ্চিমে অস্ত যাবে? অবশ্যই নয়। সূর্যের যা নীতি সেটা ফলো করবে, রাইট? এটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। সূর্য যদি পূর্ব দিকে উঠতে থাকে তাহলে মনে হবে যে সেটা সমুদ্র থেকে কেবলমাত্র কি ঘুম ভেঙে জেগে উঠছে। ওকে, এটা মনে হবে। আবার যখন অস্তমিত যাবে তখন মনে হবে কি সূর্য সমুদ্রের মধ্যেই অস্তমিত যাচ্ছে। ওকে, তো এখন ঘটনা বলো তো দেখি, সূর্য উদয় দেখার জন্য এদিকে উদিত হচ্ছে, এখানে অস্তমিত যাচ্ছে। সূর্য উদয় দেখার জন্য মাছকে অবশ্যই দৃষ্টিপাত করতে হবে। দেখো কোন দিকে দৃষ্টি যাবে, এই বরাবর, ঠিক আছে, কিন্তু তার প্রতিসরিত যে কন্ডিশন যেতে হবে কি এই বরাবর, রাইট? তাহলে বলো তো প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে, গা ঘেঁষে চেয়ে কি বুঝতে পারছে হ্যাঁ সূর্য উদিত হচ্ছে। তাহলে এই আপতন কোণটা কত? নিঃসন্দেহে আপতন কোণটা হচ্ছে সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, তাহলে দেখো আমরা সূর্যোদয় দেখার জন্য মাছকে কত করে কোন দিকে তাকাতে হবে আমরা একটু দেখে নিই। আমরা জানি অনেক সহজ প্রবলেম, আমরা জানি sin θc ইজ ইকুয়াল 1/μ। ওকে, এখানে কিন্তু প্রতিসরণাঙ্ক গিভেন দেওয়া আছে 1.33, হালকা মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে θc কত? θc sin ইনভার্স 1/1.33 বসিয়ে দিলাম। তাহলে θc যেটা হবে সেটা হবে টোটালি মোটামুটি 40 আসবে তোমাদের 48.75 ডিগ্রি প্রায়। ওকে, তাহলে বলো তো সূর্যোদয় দেখতে গেলে এত কোণে তাকে কোন দিকে তাকাতে হবে? পূর্ব দিকে, রাইট? আর সূর্যাস্ত দেখার জন্য কি ওই কোণেই মাছ যদি এখানে থাকে, এই ভেতরে থাকে, ওকে, মাছ যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে সূর্যাস্ত দেখার জন্য মাছকে আবার কি ওই θc কোণে তাকাতে হবে, কারণ এদিকে যাবে। ওকে, তাহলে কোশ্চেনটা কিভাবে লিখবে? এত কোণে তাকাতে হবে সূর্যোদয় দেখার জন্য কোন দিকে? পূর্ব দিকে। আর সূর্যাস্ত দেখার জন্য কোন দিকে? পশ্চিম দিকে। ওকে, আচ্ছা, খেয়াল রেখো, ইম্পর্টেন্ট। নেক্সট এক্সাম্পল 3, খেয়াল করো, এটা একটা বিভেদ তল। ধরে নাও এটা একটা অঙ্কিত অভিলম্ব, এটা এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। ওকে, এর প্রতিসরণাঙ্ক 1, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 2, এটা দেওয়া আছে। অংশটা মুছে দিলাম। এই প্রবলেমটা বুয়েট 5 এবং 6 সেশনে এসেছিল, ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, আলোক রশ্মি আপতিত হয়েছে, এটা ও বিন্দু, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। আবার দেখো আলোক রশ্মি আপতিত হচ্ছে, এই কোণটাও 70 ডিগ্রি। ওকে, তোমাকে বলা হলো ও বিন্দুতে উৎসারিত আলোর দিক নির্ণয় করো। ওকে,
ও বিন্দুতে উৎসারিত আলোর দিক নির্ণয় করো। ও বিন্দু থেকে আলো আসলে কোন দিকে যাবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো আলো আপতিত হলো, আলো আপতিত হচ্ছে অভিলম্বের সাথে 70 ডিগ্রি কোণে। এখন দেখো তোমাদের আমি একটা ধারণা পড়িয়েছিলাম, এটা ক্লিয়ার করো, মাইন্ড ইট। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, একটু খেয়াল করো, এই কোণটা হচ্ছে ধরে নাও থিটা সি। হ্যাঁ, আলোক রশ্মি যদি থিটা সি এর বেশি কোণে আপতিত হয়, থিটা সি এর বেশি কোণে আপতিত হয়, তাহলে ওই আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে নিজ মাধ্যমে ফিরে আসে। এবং খেয়াল রাখবা, যদি থিটা সি মানে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ধরে নাও এই কোণটা হচ্ছে থিটা, ঠিক যে যত কোণে আপতিত হবে অত কোণেই নিজ মাধ্যমে কি হবে, ফিরে চলে আসবে। ওকে, এখন আমরা দেখব আসলে এই যে আলোক রশ্মি 70 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, এই কোণটা কত, এই সিস্টেমের সংকট কোণের চেয়ে বেশি নাকি কম। ওকে, তাহলে সলিউশনের দিকে আমরা একটু খেয়াল করি। সলিউশন আমরা জানি সাইন থিটা সি ইজ ইকুয়াল 1/μ, তাই না? হালকা সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণাঙ্ক, আমরা এখানে থিটা সি বের করতে চাই। খেয়াল করো, সাইন ইনভার্স কি হবে বলো তো, 1/2 আসবে ক্যালকুলেশন করলে। মিউ মানে দেখো এই মিউটা কত, ঘনর সাপেক্ষে হালকা, তার মানে এখানে দেখো এ মিউ বি, তাই না? কিন্তু আমাদের কিন্তু হালকা সাপেক্ষে ঘন চাই, তার মানে এটা যদি করি তাহলে কত হবে বলতো, 1/2 হবে। কিন্তু আমরা যদি হালকা সাপেক্ষে ঘন, এই যে মিউটা দেখছো তোমরা, হালকা সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে হালকা সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক করলে কত হয়, 2 হয়, তাই না? তারপরে এটাই সেই মিউ এর মান। তাহলে আমরা যদি মিউ 2 বসাই তাহলে হাফ হয়। সাইন কত ডিগ্রির মান হাফ বলতো, 30 ডিগ্রির মান হাফ, তাই না? সাইন ইনভার্স সাইন 30 ডিগ্রি, তার মানে থিটা সমান কত হয় বলতো, 30 ডিগ্রি। বলো এই মিডিয়ামের সংকট কোণ কত, 30 ডিগ্রি, তার মানে সংকট কোণটা হচ্ছে এই তো এই 30 ডিগ্রি। তাহলে দেখো তো এই আলোটা আপতিত হচ্ছে কি সংকট কোণের চেয়ে বেশি কোণে, রাইট? তাহলে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এবং কি ঘটনাটা ঘটবে, নিজ মাধ্যমে দেখো যত কোণে আপতিত হয়েছিল তত কোণে বের হয়ে আসবে। ওকে, আবার দেখো এই মাধ্যম থেকে যখন আপতিত হচ্ছে তখন কি এই রশ্মিটা 30 ডিগ্রি চেয়ে বেশি কোণে আপতিত হচ্ছে, তার মানে ওই কি হবে, ওই রেড যে রেটা দেখছো নিজ মাধ্যমে 70 ডিগ্রি, সরি রেডটাও নিজ মাধ্যমে 70 ডিগ্রি কোণেই আবার কি হবে, ওই নিজ মাধ্যমে ব্যাক করে আসবে, রাইট? তাহলে ও বিন্দু হতে উৎসারিত আলো দিক কোন দিকে হবে বলতো, দিক হবে যেটা সেটা হচ্ছে ও বিন্দু হতেই 70 ডিগ্রি কোণেই নিজ মাধ্যমে কি ফিরে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু খেয়াল রেখো, ইম্পর্টেন্ট। নেক্সট খেয়াল করো, লাল আলোর চেয়ে বেগুনি আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি হয়। ওকে, বেগুনি ও লাল আলোর জন্য ক্রাউন কাচের সংকট কোণের পার্থক্য 0.56 ডিগ্রি। বেগুনি আলোর জন্য ক্রাউন কাচের প্রতিসরণাঙ্ক 1.5315 হলে লাল আলোর জন্য ক্রাউন কাচের প্রতিসরণাঙ্ক কত? এখন বারবার একটা কথা তোমাদের সামনে আসছে, ক্রাউন গ্লাস, রাইট? ক্রাউন গ্লাস, ঘনফ্লেন্ড গ্লাস, এই যে গ্লাসগুলো যে নাম থাকে এগুলো দেখবা তোমরা যখন গ্লাস কিনতে যাবা তখন কিছু দেখবা তোমরা কি ক্রাউন গ্লাস বলতে কি দেখবা পাতলা টাইপের কিছু গ্লাস হয়, যেমন বাল্ব গুলো তৈরি হয়, রাইট? এগুলো হচ্ছে ক্রাউন গ্লাস। আর ঘনফ্লেন্ড গ্লাস কোনগুলো, জানালা বা থাই যে আমরা কালারিং যে গ্লাসগুলো ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে ঘনফ্লেন্ড গ্লাস। ওকে, তাহলে ক্রাউন গ্লাস কোনগুলো, পাতলা যে গ্লাসগুলো এগুলোকে আমরা ক্রাউন গ্লাস বলে থাকি। এখন বেগুনি লাল আলো আমরা কি ক্রাউন গ্লাসে পাস করানো হচ্ছে, ওখানে অতিক্রম করছে, সেখানে সংকট কোণ এবং প্রতিসরণাঙ্কের যে তারতম্যগুলো সেটা এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, আচ্ছা আমরা এখন সলভ করে ফেলবো, একটু খেয়াল করো কি বলেছে, বেগুনি ও লাল আলোর জন্য ক্রাউন কাচের সংকট কোণের পার্থক্য, তাই না? বেগুনি কাছে, আচ্ছা এখন তোমাকে জানতে হবে এখানে যেটা সেটা হচ্ছে কোন আলোর প্রতিসরণাঙ্ক বেশি। দেখো লাল আলোর চেয়ে বেগুনি আলোর জন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, তাহলে মিউ ভায়োলেট বেশি কার তুলনায় বলতো, কার তুলনায় বেশি, মিউ রেডের তুলনায় বেশি। ওকে, তাহলে আমরা দেখো জানি যেটা সেটা হচ্ছে সাইন থিটা সি সমান 1/μ,
তাহলে থিটা সি এর সাথে দেখো মিউ এর ব্যস্তানুপাতিক রিলেশন, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে থিটা ভায়োলেট দেখো কম হবে, কিন্তু সংকট কোণ দেখো রেডের জন্য বেশি হবে, রাইট? কারণ উল্টাটা, যার প্রতিসরণাঙ্ক বেশি তার কি সংকট কোণ কম, এই তো বলা হয়েছে। এখন তোমরা খেয়াল করো, এখন যেটা বলেছে বেগুনি লাল আলোর জন্য ক্রাউন কাচের সংকট কোণের পার্থক্য, তাহলে এই সংকট কোণের পার্থক্য কত বলো তো? দুই কাছে একই কাছে দুই রঙের জন্য 0.56, তাহলে বেশিকার রেডের, তাহলে থিটা রেড ওকে মাইনাস থিটা ভায়োলেট কত দেওয়া আছে? 0.56 ডিগ্রি। ওকে, আমরা এটাকে একটা নাম্বার দিয়ে রেখে দিই, 1 নং ইকুয়েশন ধরে নাও। আচ্ছা, এখন দেখো বেগুনি আলোর জন্য ক্রাউন কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তাই না? তাহলে বেগুনি আলোর জন্য ক্রাউন কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো বেগুনি আলোর জন্য বলেছে, তাহলে আমরা এখানে আমরা জানি সাইন থিটা ভায়োলেট 1 বাই মিউ ভায়োলেট, রাইট? তাহলে আমরা এখান থেকে থিটা ভায়োলেটটা বের করে নেব। সাইন ইনভার্স কত দেওয়া আছে? 1 পয়েন্ট, এই যে দেওয়া আছে 1.5315। ওকে, তাহলে এখান থেকে আমরা থিটা ভায়োলেটটা একটু প্লিজ বের করে নিই। তাহলে থিটা ভায়োলেটটা যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে আসবে হচ্ছে যেটা, সেটা 41 পয়েন্ট, না সরি, এখান থেকে ক্যালকুলেশন করবা তো আমরা পাবা হচ্ছে 40.765 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে থিটা ভায়োলেট পেলাম। তাহলে থিটা ভায়োলেট যখনই তুমি পেয়েছো, বলেছে লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক কত, তাহলে লাল আলোর জন্য মিউ রেড তোমাকে কি বের করতে হবে, ঠিক আছে না? এখন তাহলে মিউ রেড যদি বের করতে হয় আমাদের সূত্রটা কি বলো তো? সূত্রটা যেটা সেটা হচ্ছে সাইন থিটা রেড 1 ডিভাইডেড মিউ রেড, তাই না? বুঝতে পেরেছো? তাহলে মিউ রেড যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? 1 ডিভাইডেড সাইন থিটা রেড। আমি রেড গুলো রেড কালি দিয়েই উল্লেখ করেছি। এখন আমরা চলে আসব এখানে, আমাদের দেখো ভিলেনকে, আমাদের ভিলেন হচ্ছে থিটা রেডটা ভিলেন, তাহলে আমাদের থিটা রেডটা এখান থেকে বের করব। বলো তো থিটা রেড সমান কি হবে? 0.56, এটা ভায়োলেট প্লাস থিটা ভায়োলেট। আচ্ছা, থিটা ভায়োলেট আমরা কত পেয়েছি? এই যে পেয়েছি 0.56 ডিগ্রি 40.765 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে 41.325 ডিগ্রি। হ্যাঁ, এই মানটা, এই দেখো থিটা রেড আমরা খুঁজে পেয়েছি, তাহলে এইটা আমরা কি পেলাম? থিটা রেড খুঁজে পেলাম। আর যখনই থিটা রেড আমরা খুঁজে পেয়েছি, এই অবস্থায় আমরা নিয়ে যে ওইখানে বসিয়ে দিব, এই যে এখানে সাইন কত পেয়েছি বলো তো দেখি? 41.325 ডিগ্রি। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো 1.5144 মিউ রেড খুঁজে পাবা। এটা হচ্ছে তোমাদের জন্য আনসার। ওকে, আচ্ছা নেক্সট আমরা আরো একটা হট প্রবলেম দেখবো। হ্যাঁ, ক্ষেত্র 3, খেয়াল করো, ধরে নাও এটা একটা চৌবাচ্চা, আর চৌবাচ্চা না, এটা পঞ্চবাচ্চা। হ্যাঁ, তো এখন তো এটা সবচেয়ে তলদেশ, একটা চোর হীরার আংটি চুরি করেছে, হীরার আংটি চুরি করে এই জায়গা ফেলে দিয়েছে। এখানে যদি ফেলে দেয় আংটি কি ওখানে ভাসবে? আংটি কি ভাসবে না নিচে চলে যাবে বলো? এইখানে চলে গেছে। হ্যাঁ, আংটিটা, তাহলে আংটিটা আছে কত গভীরে বলো তো? আংটিটা আছে হচ্ছে, সরি এখানে দিই, এই জায়গায় আংটি আছে, এইচ গভীরতায় আংটি। ওকে, এখন আংটি থেকে আলো কি হচ্ছে? বিচ্ছুরিত হচ্ছে। যে আলো দেখো কি ঘটনা ঘটছে, আলো এইভাবে গমন করেছে, যাওয়ার পর আলো বৃত্ত তৈরি করেছে, পানির উপরিতলে একটা বৃত্ত তৈরি করেছে, আলোক বৃত্ত। আলোক বৃত্ত তৈরি করলো। আলো কখন আলোক বৃত্ত তৈরি করে বলো তো? পানির তলের সাথে লেগে থাকবে, কারণ তলের গা ঘেঁষে আলো কি হচ্ছে? প্রতিসরিত হচ্ছে। তাহলে গা ঘেঁষে প্রতিসরিত হওয়ার কারণটা কি? কারণ যেটা
এই যে কোণ আলো যাওয়ার সময় এই কোণে যে বের হয়েছে এটা ছিল তার হচ্ছে থিটা সি। এই যে আলো বের হয়েছে এই যে কোণ ছিল এটা হচ্ছে থিটা সি। ওকে, এখান থেকে এই যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এই টোটাল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, আচ্ছা, তো এখন ওইটা যদি থিটা সি হয়ে যায়, এইটা স্বাভাবিক অর্থেই দেখো কি হবে, থিটা সি হবে, কারণ এটা একান্তর কোণ, রাইট? এখন তোমাকে বলা হয়েছে হালকার সাপেক্ষে ঘনর প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, হালকা সাপেক্ষে ঘনর প্রতিসরণাঙ্ক মিউ, বলতো এটা যদি কোণ হয়, এটা হচ্ছে তার ভূমি আর এটা হচ্ছে তার লম্ব, তাহলে এর অতিভুজটা কত হবে বলতো? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এখানে সাইন থিটা সি লিখি তাহলে কি লিখবো? 1/μ, তাই না? 1/μ লিখবো না 1/μ? আচ্ছা, সাইন মানে কি বলতো দেখি? লম্ব বাই অতিভুজ। তাই লম্বকে বলতো আর, অতিভুজকে এখানে √r স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওকে, আমাদের কিন্তু আর দরকার, ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধ হলে আমরা এই আলোকবৃত্তের বা উপরে যে বৃত্তাকার কন্ডিশন তৈরি হয়েছে এটা ব্যাস পাবো, এটার ক্ষেত্রফলও আমরা খুঁজে পাবো, রাইট? আচ্ছা, তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশনে চলে যাই। দেখো তো 1/μ স্কয়ার সমান সাইন থিটাটাকে আমরা বাদ দিলাম, এই অংশটাকে নিয়ে ক্যালকুলেশন করি, আর স্কয়ার এইচ স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো তো? ঘটবে যেটা, সেটা হচ্ছে মিউ স্কয়ার সমান আমরা লিখতে পারবো আর স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড আর স্কয়ার। ওকে, মিউ স্কয়ার ইজ ইকুয়াল 1 প্লাস এইচ স্কয়ার আর স্কয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনের দিকে যাই তাহলে মিউ স্কয়ার মাইনাস 1 আমরা এইচ স্কয়ার আর স্কয়ার লিখতে পারি, তাই না? এখান থেকে দেখো তো এই কন্ডিশন, তাই না? যদি এইচটাকে নিচে পাঠিয়ে দিই তাহলে মিউ স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এইচ স্কয়ার সমান কি হবে? 1/r স্কয়ার। ওকে, তাহলে এবার আর স্কয়ারকে আমরা ইয়ে করে নিই, তাহলে এইচ স্কয়ার মিউ স্কয়ার মাইনাস 1। দেখো আর সমান আমরা কি পেলাম? আর সমান পেলাম এইচ ডিভাইডেড √মিউ স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে ব্যাসার্ধ আলোকবৃত্তের। ওকে, তাহলে 1 নঙে যদি বলা হয় আলোকবৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি? এইচ ডিভাইডেড মিউ স্কয়ার মাইনাস 1। ওকে, এইচ তো আমাদের গভীরতা জানা আছে, মিউ প্রতিসরণাঙ্ক জানা আছে। 2 নং, একটু খেয়াল করো, আলোকবৃত্তের যদি ব্যাস বলা হয় তাহলে আমরা ডি লিখতে পারি 2r, মানে কি 2h ডিভাইডেড √মিউ স্কয়ার মাইনাস 1। যদি তোমাকে বলা হয় আলোকবৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পাবো a সমান বলো পাই আর স্কয়ার, লিখতে পারি না? যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে একটু খেয়াল করো, আর স্কয়ার যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে হবে পাই এইচ স্কয়ার ডিভাইডেড মিউ স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে তোমাকে যা নির্ণয় করতে বলা হোক পারা যাবে। এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে কি, উদ্ধার করবে চলে এসেছে সুপারম্যান এসে কি এই ডায়মন্ডিংটাকে কি করতে চাই? উদ্ধার করতে চাই, রাইট? কিভাবে উদ্ধার করবে? তো দেখো সুপারম্যান আসছে, এটাকে সুপারম্যান নট সুপারম্যান কি হেলে দুলে নয়, একেবারে অন্যরকম ভাবে আসছে। সুপারম্যান এখানে এসেছে, এখানে আসলে কি সুপারম্যান দেখতে পাবে? এটা পাবে না। তারপরে খেয়াল করো, সুপারম্যান কি এখানে এসেছে, এখানে আসলে কি সুপারম্যানের চোখে যাবে না। কিন্তু সুপারম্যান যদি দেখো এখানে দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই কি সুপারম্যানের চোখে যাবে, কারণ এখান থেকে আলোক রশ্মি যাবে, যে কি সুপারম্যানের চোখে কি করবে? আঘাত করবে। তাহলে তখন কি সুপারম্যান অনুভব করতে পারবে, হ্যাঁ হয়তো কি এখানে থাকতে পারে। সুপারম্যান যদি কি পানির মধ্যে নৌকা নিয়ে কি আরেকটু এগিয়ে যায় তাহলে সুপারম্যানের কি এখান থেকে দেখো কি আলোক রশ্মি যে কি তার চোখে কি আঘাত করার সম্ভাবনা আছে, রাইট? তার মানে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জ পর্যন্ত কি অনুভব করা যাবে, কারণ কি প্রতিসরিত রে গুলো যে কি আলোকবৃত্ত তৈরি করবে। ওর বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে পর্যবেক্ষণের জন্য দেখতে পাবে না। পাবে কি? পাবে না। তোমরা পুকুরের বাস্তবিক ক্ষেত্রে দেখবা কি, পুকুরের সাইডে যদি একটু যে দাঁড়াও, কখনো কখনো দেখা যায় পুকুরের তলদেশ থেকে কোনো একটা কিছু চকচক করছে, রাইট? মনে হয় না? মনে হয়। তার মানে ঘটনা যেটা, সেটা হচ্ছে কি
ওই ঘটনায় তোমার চোখে আসছে, তার মানে কি তুমি ওই রেঞ্জের মধ্যে অবস্থান করছো তাই। ওকে, আচ্ছা, সুপার সুপার ইম্পর্টেন্ট এটা, একেবারে বুয়েট। ওকে, তোমার বুয়েট হয়ে যাবে, টেনশন নাই। এখন আমরা এই রিলেটেড কিছু প্রবলেম দেখবো ইনশাআল্লাহ। চলো, বাসায় তো তোমাদের ফ্রি রাখা যায় না, ব্যস্ত রাখতে হবে। দেখো, একটি চোর হীরের আংটি চুরি করে সুইমিং পুলে ফেলে দিল। সুপারম্যান এসে দেখলো এটি পানি পৃষ্ঠে 1.34 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আলোকবৃত্ত গঠন করেছে। আংটিকে কত গভীরতা হতে সুপারম্যান উদ্ধার করবে? পানির, দেখো পানির প্রতিসরাঙ্ক 4/3 দেওয়া আছে, এটা তোমরা করবা। এই রিলেটেড কন্ডিশনগুলো আমি বর্ণনা করেছি। এটার আনসার আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে 0.57 মিটার, এটা হবে আনসার। ওকে, আরেকটা আমি প্রবলেম এখানে দিয়েছি, एग्जांपल 6, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। জলাশয়ের ভেতর থেকে বাইরের দিকে তাকানো একটি মাছের কাছে সমগ্র পৃথিবী বৃত্তাকার দিগন্তে আবদ্ধ বলে মনে হয়। পানির প্রতিসরাঙ্ক 4/3 এবং মাছের অবস্থান 14 সেন্টিমিটার গভীরে হলে বৃত্তাকার অঞ্চলটির ব্যাসার্ধ কত? ওকে, এটাও একই ধরনের, তোমরা এটা সলভ করবা। এটা হচ্ছে 42/7 সেন্টিমিটার, এটা হবে आंसर। ওকে, তোমরা এই প্রবলেমগুলো সলভ করবা। নেক্সট, খেয়াল করো, আমরা একটা সুপার একটা অংশ পড়তে যাচ্ছি, ক্ষেত্রফল। একটু এক্সেপশনাল প্রবলেম, এটা স্পেশাল কন্ডিশন। ওকে, খেয়াল রেখো তোমরা। ধরে নাও বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে একটা কাচ প্লেট, কাচ ফলক, এটা কাচ প্লেট। তো এই কাচ প্লেটের পুরুত্বটা দেওয়া আছে হচ্ছে ডি। ওকে, তো আলোক রশ্মি পুরুত্ব ডি, এর মাধ্যমে প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ, প্রতিসরণাঙ্ক মিউ। আলোক রশ্মি কি হলো, এসে বায়ুতে আপতিত হলো এখানে। হ্যাঁ, তাহলে এটা কি? আপতন কোণ আই। তো বলো তো দেখি, আমি যদি এই বিন্দুটা ও ধরি, এটা এ, তাহলে ও থেকে এ পর্যন্ত দূরত্ব কিন্তু ডি, কারণ এটা ডি মানে এটা ডি। দেখো, আলো কিন্তু কিছুটা এদিকে বেঁকে যাবে, তাই না? বেঁকে যাবে না? বেঁকে যাবে। তাহলে এই কোণটা কিন্তু আর কোণ, প্রতিসরণ কোণ। কিন্তু আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোন দিকে বলো তো? এদিকে না? এদিকে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এই দিকে বেঁকে গেছে। আমরা ধরলাম এখান থেকে এখানে যেতে টি সময় লেগেছে। ওকে, টি সময় লেগেছে আলোক রশ্মি। তাহলে টি সময় দেখো তো কতটুকু সরে গেছে পাশের দিকে, ধরে এলাম এতটুকু সরে গেছে। হ্যাঁ, কতটুকু? এক্স পরিমাণ সরে গেছে। এই এক্স কে বলা হয় পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ। তো এখন ঘটনা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা যদি এক্স হয়, তাহলে এখান থেকে স্বাভাবিক অর্থে এই দূরত্বটুকু হচ্ছে এক্স। এটা আমি এন বিন্দু ধরলাম। হ্যাঁ, এটা এম দিয়ে দিলাম। এখান থেকে এই দূরত্ব যে অতিক্রম করেছে, এটা হচ্ছে এস দূরত্ব অতিক্রম করলো। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, দেখো তো এই কোণটা কতটুকু? এইটা যদি আই হয়, টোটালটা বি প্রতীপ কোণ আই, তাই না? তাহলে এটা হবে কতটুকু বলো তো? আই মাইনাস আর কোণ, ঠিক আছে না? আচ্ছা, এখন তোমাকে বলা হলো যেটা, সেটা হচ্ছে পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ এক্স ইজ ইকুয়াল, মানে দেখাও আর কি, এটা বলছে ডি সাইন আই মাইনাস আর ডিভাইডেড কস আর, এটা তোমাকে দেখাতে বলা হলো, দেখাও। আবার 2 নাম্বার কন্ডিশনে এসে আবার বলে পার্শ্ব সরণের আরেকটা কন্ডিশন, এগুলো কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টগুলোতে আসে। ওকে, পার্শ্ব সরণ ডি সাইন আই 1 মাইনাস কস আই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, এইটা তোমাকে কি বলা হলো, দেখাও। তাহলে এই দুটো তোমাকে দেখাতে হবে, রাইট? তো দেখা যাক, আমরা দেখাতে চাই এবং চলো যাই দেখিয়ে দিই। আচ্ছা, বলো তো দেখি, আমরা যদি
ও এ এন এই ত্রিভুজটা নেই, এই ত্রিভুজের দেখো এই কোণ আর কোণ, তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব আর এটা এস হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে এখানে যদি আমরা সাইন আর ব্যবহার করি ওই ত্রিভুজে, আর ত্রিভুজটা আমি দিয়ে দিই ও এ এন, এই ত্রিভুজে সাইন আর ব্যবহার করলে দেখো কি হবে, লম্ব, তাহলে এক্স ডিভাইডেড অতিভুজ মানে এস, রাইট? এটা তাহলে এখান থেকে বলো তো, যদি তোমাকে হ্যাঁ যদি আমরা এখানে সাইন আর ব্যবহার করি এটা আসবে, আর কস আর যদি ব্যবহার করি, আচ্ছা কস আর ব্যবহার করো বেশি ভালো লাগবে, কস আর, কস হলে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে এখান থেকে যদি এস বের করি আমরা, তাহলে ডি ডিভাইডেড আমরা কস আর, এটা আমরা পেলাম। 1 নং ইকুয়েশন দিয়ে এটাকে আমরা ইন্ডিকেট করে রাখলাম, ঠিক আছে? আবার খেয়াল করো, আমরা যদি ও এম এন এই ত্রিভুজের কাছে যাই, ও এম এন, তাহলে এই ত্রিভুজ কি উপহার দিবে? আমরা এখানে ধরে নাও লিখলাম হচ্ছে সাইন আই মাইনাস আর, কারণ এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এস আর লম্ব দেখো এক্স, আমাদের এইটা তো জানা নেই, এই জন্য কি লম্ব আর অতিভুজের মধ্যে রিলেশন বলে সাইন নিয়েছি। তাহলে কি হবে, এস ডিভাইডেড এক্স ডিভাইডেড এস। হ্যাঁ, আচ্ছা এখন এখান থেকে একটু খেয়াল করতো, এস এর মানটা যদি এই মানটা যদি নিয়ে এসে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা পার্শ্ব সরণ আমরা বের করতে চাই, একবারে এক্স সমান আমরা বের করি, এটা 2 নং ইকুয়েশন দিয়ে রাখো, পরে দেখা যাবে কি করা যায়। তাহলে এক্স সমান কি হবে, এস সাইন আই মাইনাস আর, এক্স এস মানে কত পেয়েছি, ওই 1 থেকে ডি কস আর সাইন আই মাইনাস আর, এটা হচ্ছে 1 হতে, তাহলে এক্স সমান পার্শ্ব সরণ ডি সাইন আই মাইনাস আর ডিভাইডেড কি হবে, কস আর। দেখো এটা আমাদের একটা প্রমাণের অংশ হিসেবে চলে আসলো, রাইট? ক্লিয়ার? তাহলে 1 নং কিন্তু প্রমাণ কমপ্লিট, তাহলে 1 নং এর প্রমাণ কমপ্লিট, ঠিক আছে না? এবার 2 নং এর আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমরা এখান থেকেই যাব আর কি, তাহলে একবারে লিখে দিই 1 + 2 ডন পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা এগিয়ে যাই, ডি ডিভাইডেড কস আর, তাই না? বলো তো সাইন এ মাইনাস বি এর সূত্রটা কি হবে তোমাদের এখানে? তাহলে সাইন এ কস বি কস এ সাইন বি, ওকে? এই সূত্র আমাদের জানা আছে, আমরা এখানে বসালাম। এখন এইটা নিয়ে যে আমরা কি করব, ভাগ করে দিব। তো তার আগে একটু খেয়াল করো তোমরা, আমি এখানে সাইড নোট দিই, মিউ সমান কিন্তু আমরা লিখতে পারি কি বলতো, সাইন আই ডিভাইডেড সাইন আর, এটা লিখতে পারি, ওকে? সাইন আর সমান কিন্তু লিখতে পারি সাইন আই ডিভাইডেড মিউ, দেখো এটা লিখতে পারি। তো আমরা একটু এখানে একটু কারিশমা দেখাবো, দেখো তো ডিটাকে এদিকে রাখি, ডিটাকে রেখে দিলাম, আর ভেতরে আমরা cos r দিয়ে ভাগ করব। cos r দিয়ে যখন ভাগ করব এই cos r টা কেটে যাবে, শুধু থাকবে হচ্ছে sin i মাইনাস, একটু খেয়াল করো, cos r নিচে ভাগ, কিন্তু sin r মানে কত বলো তো? sin r মানে কিন্তু আমরা পেয়েছি sin i ডিভাইডেড মিউ, তাহলে একবারে আমরা লিখে দিব, যেটা লিখব সেটা হচ্ছে দেখো cos i ডিভাইডেড cos r, কিন্তু sin r মানে কত? sin r মানে দেখো কি sin i ডিভাইডেড মিউ, তাহলে sin i ডিভাইডেড মিউ, ওকে? তাহলে এখান থেকে d sin i মাইনাস, এখান থেকে আমরা যদি লিখি তাহলে sin i cos i ডিভাইডেড কত হবে, মিউ cos r, ওকে? আচ্ছা এখন ডি সাইন আই যদি কমন নিই আমরা কিন্তু 1 মাইনাস এখানে পাবো, যেটা সেটা হচ্ছে cos i, আর মিউ এটাকে যদি আমরা লিখি cos r কে 1 মাইনাস সাইন স্কয়ার r লেখা যায়, কিন্তু আমরা তো জানি সাইন r সমান হচ্ছে সাইন i ডিভাইডেড মিউ, তাই না? তাহলে সাইন r এর স্কয়ার করে দিলে সাইন স্কয়ার মিউ স্কয়ার, তাহলে আমরা দেখো আরেকটু এগিয়ে যেতে পারি, 1 মাইনাস cos r, লাইফে একবার অন্তত একটু দেখে রেখো, 1 মাইনাস সাইন স্কয়ার r মানে কি সাইন স্কয়ার i ডিভাইডেড মিউ স্কয়ার, ওকে?
এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো ডি সাইন আই, একেবারে কাটাকাটি ক্যালকুলেশন ইত্যাদি এগুলো যদি করি তাহলে 1 মাইনাস কস আই হবে, আর রুট ওভার মিউ স্কয়ার করে দেখবা এটাই আসবে, দেখবা সাইন স্কয়ার আই। দেখো আরেকটা কিন্তু প্রমাণ অংশ আমাদের সামনে চলে এসেছে। ওকে, এটা হচ্ছে প্রুফ বা শোড। ওকে, আচ্ছা, তাহলে আমরা এগুলো দেখলাম, ঠিক আছে। তো এখন আমরা লাস্ট একটা হোমওয়ার্ক আমি তোমাদের দিব, সেটা তোমরা কি করবা, জান প্রাণ দিয়ে লেগে পড়বা। ওকে, লাস্ট মহা এপিসোড। ওকে, ও প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে তোমাদের প্রতি ভালোবাসার নিবেদনে আমি একটা কয়েক স্টারের একটা হোমওয়ার্ক তোমাদের সামনে দিচ্ছি, মহা এপিসোড আর কি এটা। ওকে, তো তোমরা এটা সলভ করবা, আমি বলে দিচ্ছি। হট 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 প্রবলেম আর কি। এক্স ওয়াই এর একটি তল দুটি স্বচ্ছ মাধ্যমের মধ্যবর্তী সীমানা, প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে হচ্ছে √2 এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে √3। ওকে, ভেক্টর এ 6√3i ক্যাপ, মানে ওই ফার্স্ট ইয়ারের দ্বিতীয় অধ্যায়, প্লাস 8√3j ক্যাপ মাইনাস 10k ক্যাপ দ্বারা সূচিত। ওকে, আচ্ছা, এই সূচিত জায়গায় একটা দাড়ি হওয়ার দরকার ছিল। আলোকরশ্মি প্রথম মানে 1 নং মাধ্যম থেকে বিভেদ তলে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণের মান কত হবে তা নির্ণয় করো। ওকে, অবশ্যই এই প্রবলেমটা তোমাদের যে ভালোবাসা হয় এর বহিঃপ্রকাশ। ওকে, জামিল ফিজিক্সের পক্ষ থেকে। তো এটা তোমরা সলভ করবা, সলভ করে অবশ্যই সেন্ড করবা, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখা মানে লেকচারটা দেখার জন্য। এখন ঘটনা একটু অশনি সংকেত তোমাদের দিই প্লিজ। এবার আসলে যারা পরীক্ষার্থী ছিল তারা অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, সৌভাগ্যবতা যেটাই বলো না কেন। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে তোমাদের সময় করোনা থাকবে কিনা বা আবার নতুন করে কোনো করোনার ঢেউ আসবে কিনা। তো যদি আসতো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এদের মতো লাকি হতাম, কিন্তু ঘটনা তোমরা অনেক অনেক ক্ষুদ্র বা সংক্ষিপ্ত টাইম পেয়ে যাচ্ছ, এই জন্য নিজেদের বারবার কি করো, প্রস্তুত করো। ওকে, ঠিক আছে, সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।